14 বছর বয়সে প্রথম জেনেছিলাম আমার জন্মের খবর পেয়ে আমার ঠাম্মা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়েছিল। আমি বাবা মায়ের দ্বিতীয় কন্যা সন্তান। এই ঘটনার 1.5 বছর পর আমার ভাইয়ের জন্ম হয়। ঠাম্মা চিরকাল আমাকে লক্ষ্মী ছাড়া বলেই ডাকতো। ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলাম বাড়িতে আমার আর দিদির জন্য একরকম ব্যবস্থা, আর ভাইয়ের জন্য অন্যরকম। পুজোয় ভাইয়ের জন্য 4টে করে ড্রেস, আর আমার আর দিদির জন্য একটা একটা। ভাইয়ের টিফিন বক্সে থাকতো কলা, আপেল, ডিম, আর আমার আর দিদির যা হোক কিছু একটা। এসব পড়া নিয়মের বাইরে বেরোনোর ক্ষমতা মায়ের ছিল না। দিদি কখনো নিয়ম ভাঙার চেষ্টাও করেনি, কিন্তু আমাকে বারবার ঠাম্মার কাছে শুনতে হয়েছে, এ মেয়ের বড় নোলা, ভীষণ লোভ, কোথা থেকে একটা অলক্ষী এসেছে। তবু আমার বায়নার অন্ত ছিল না। মা সবার অলক্ষে লুকিয়ে আমাকে পয়সা দিত। দিদিকে কখনো কিছু চাইতে দেখিনি। আমি তখন ক্লাস 6-এ। স্কুল থেকে ফিরে দেখি মায়ের মুখ থমথমে। কিছু যে একটা হয়েছে আন্দাজ করতে পারছি। সন্ধ্যাবেলায় পড়তে বসে দিদি বলল, আজ ঠাম্মা দেখেছে মার থেকে লুকিয়ে তুই পয়সা নিচ্ছিস। আমার থেকে 3.5 বছরের বড় দিদি আমাকে সেদিন বুঝিয়েছিল এই বাড়িতে মেয়েদের কি কি করতে নেই। অবাক হয়ে সেদিন আমি দিদির মুখে নেয়ের ফর্দ শুনেছিলাম। দিদিকে বেশি দিন এত নেই মানতে হয়নি। আমার রোগা ভোগা দিদিটা বিয়ের ধকল সামলাতে না পেরে বিয়ের 2 বছর পরে মাত্র 22 বছর বয়সে শ্বশুর বাড়িতেই মারা যায়। সেই দিন প্রথম আমার মা সারা দিন বিছানায় শুয়েছিল। ঠাকুমা, বাবা আর ভাইয়ের মানবিকতা বোধকে সেই একদিনের জন্য কিছুটা জাগ্রত অবস্থায় দেখেছিলাম। সারা দিন মাকে কেউ কোনো ফরমায়েশ করেনি। সত্যি বলবো, এত দুঃখের মাঝেও সেদিন আমার ভালো লাগছিল এই ভেবে যে আমার কাক ভরে ওঠা মা এই সুযোগে একটা পূর্ণ দিনের বিশ্রাম তো পেল। আমার মেয়েবেলার আরো একটা দিনের কথা খুব মনে পড়ে। বাড়িতে কি একটা পুজো ছিল। দিদি মাকে রান্নাঘরে সাহায্য করছিল। ঠাকুমা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ফুল, বেলপাতা, প্রসাদ সাজানোর প্রশিক্ষণ দিচ্ছে। পুজোর জোগাড় শেষ হলো, আমার প্রশিক্ষণ সম্পূর্ণ হলো, কিন্তু আমার চোখ তখনও আটকে আছে নারায়ণের জন্য সাজানো প্রসাদী নৈবেদ্যের থালায়। নৈবেদ্যের চূড়ায় চূড়ামণি হয়ে বসে আছে বেশ বড় সাইজের একটা নলেন গুড়ের সন্দেশ। যথাসময়ে পুজো শেষ হলো। মা প্রসাদ ভাগ করার তোড়জোড় করছে। হঠাৎ সবকিছু সরিয়ে সবাইকে অবাক করে আমি সেই মহার্ঘ সন্দেশ ছো মেরে তুলে একেবারে মুখে পুরে দিলাম। মুখ ভর্তি সুস্বাদে আমি তখন অভিভূত। হুঁশ ফিরল যখন সন্দেশ ভরা গালে মায়ের প্রচন্ড এক চড় এসে পড়ল। ঠাম্মার প্রচন্ড গালিগালাজে বুঝলাম, নৈবেদ্য যতই আমার সাজানো হোক, সেই প্রসাদের সিংহভাগী অধিকারী বাড়ির পুরুষেরা। 2 গালে মায়ের 5 আঙুলের ছাপ নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। অনেক রাতে মায়ের ছোঁয়ায় ঘুম ভাঙল। আমার মাথায় হাত বোলাতে বোলাতে মায়ের সেই অসহায় কান্না আমি কোনোদিন ভুলবো না। মরার সময় ছেলের হাতের জল না পেলে স্বর্গবাস হয় না। ঠাম্মার এই কথাটা বাবা মনে প্রাণে বিশ্বাস করত। ভাই ছিল বাবার সেই স্বর্গবাসের ইনভেস্টমেন্ট। আমার ভাই বর্তমানে ব্যাঙ্গালোরে একটি সংস্থায় কর্মরত, বিবাহিত, তার অবাঙালি পরিবারকে নিয়ে নিরাপদে জীবনযাপন করছে। এই শহরে খুব একটা আসার দরকার পড়ে না। বাবা মারা গেছেন প্রায় 2 বছর হলো। প্রভিডেন্ট ফান্ডের 60% ছেলের কেরিয়ারে খরচা করেছেন। ইনভেস্টমেন্টের পুরোটাই যে জলে গেছে সেটা মৃত্যুর দিনেও বিশ্বাস করতে পারেনি বাবা। ঠাম্মার প্রায় 84 চলছে। বৃদ্ধার আর ছেলের হাতের জল পাওয়া হলো না। আমার স্কুলের চাকরি আর ছাত্র পড়ানোর টাকায় কোনো রকমে সংসারটা দাঁড়িয়ে আছে। সেদিন সবে বাড়ির দরজায় পা রেখেছি, মা ছুটে এলো, তাড়াতাড়ি আয়, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, বারবার তোকে খুঁজছে। ঘরে ঢুকে বৃদ্ধার মাথার কাছে বসলাম। মনে হলো আমাকে দেখে যেন একটু হাসলো, ইশারায় আমাকে ডাকলো। আমি মুখটা নামিয়ে আনলাম মুখের কাছে।
খুব আস্তে, প্রায় নিভে যাওয়া কণ্ঠে ঠাম্মা বলল, লক্ষ্মী ছাড়ি, বিয়ে করিস, তোর মেয়ে হতে যে বড় স্বাদ হয় আমার, বুড়িটাকে ক্ষমা করে দিস। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।